দীর্ঘদিন দীর্ঘদিন বলতে আসলে প্রায় ৮-১০ দিন গ্যাপ থাকার পরে আমাদের অন্টোলজির ক্লাস আমরা আবার শুরু করছি। আজকের ক্লাসে আমরা নতুন একটা চ্যাপ্টার আলোচনা শুরু করব। আ আমরা সরাসরি সেটাতে চলে যাই। আম আমাদের নতুন যে আমরা আলোচনা করছি, আ এই আ এ এটাতে একটু দাঁড়াও। ও ওকে। তাহলে তোমরা দেখছো যে 5th চ্যাপ্টার আমরা নিক এফিংহামের যে বইটা আলোচনা করছিলাম, ইন্ট্রোডাকশন টু অন্টোলজি, সেটার 5th চ্যাপ্টার দ্য পসিবল ওয়ার্লডস, সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করব। তো আজকের আলোচনাটা তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। আশা করি তোমরা মনোযোগ দিবে এবং আমরা খুব ধীরে ধীরে আলোচনা করব। ওকে, তাহলে আমরা এই অন্টোলজিতে কি আলোচনা করছি যে হোয়াট ইজ আউট দেয়ার, হোয়াট ইজ রিয়েল। তো এই রিয়েল বের করার জন্য অ্যাকচুয়াল, পসিবল, নানা ধরনের বিষয়গুলো আমরা আলোচনা করব। এর আগে আমরা আলোচনা করেছিলাম রিয়ালিজম, অ্যান্টি রিয়ালিজম। তোমাদের নিশ্চয়ই মনে থাকবে। সেগুলো নিয়ে আলোচনা করে আমি আবার এখানকার সময় ব্যয় করতে চাচ্ছি না। তারপরেও তোমাদের কারো যদি মনে না থাকে তাহলে তোমরা চট করে একটু জিজ্ঞেস করে জেনে নিবে। In either situation, I will uh, prefer that you will raise question if you do not understand. Never hesitate, please. Okay. Let's talk about realism, about possible worlds. Is there any way to be an anti-realist about possible worlds? তাহলে পসিবল ওয়ার্ল্ড সম্পর্কে আমরা কি অ্যান্টি রিয়ালিস্ট হতে পারি কিনা, নাকি আমরা রিয়ালিস্ট থাকবো, সেটা নিয়ে মূল আলোচনাটা এখানের মধ্যে। সে আলোচনার টাইটেলটা হচ্ছে এরকম যে মডেল টক অ্যান্ড পসিবল ওয়ার্লডস টক। ওকে, তো মডেল মানে হচ্ছে যে মোডস অফ এক্সিস্টেন্স, হোয়াট এক্সিস্ট দেয়ার। তাহলে হোয়াট এক্সিস্ট দেয়ার এটা হতে পারে যে হোয়াট মাইট হ্যাভ বিন, এটা একটা ফর্মে হতে পারে। হতে পারে যে হোয়াট কুড হ্যাভ বিন, অথবা যে হোয়াট মাস্ট হ্যাভ বিন, এভাবেও হতে পারে। ফর এক্সাম্পল, আমি বলতে পারি যে আই কুড হ্যাভ বিন এ ফিশারম্যান। তাহলে আমি একজন শিক্ষক না হয়ে আমি একজন জেলে হতে পারতাম। হিটলার কুড হ্যাভ ওয়ান ওয়ার্ল্ড ওয়ার টু। হ্যাঁ, হিটলার হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয় করতে পারতো। কিভাবে পারতো? যেমন এখানে বলা হচ্ছে যে সে যদি কিছু তাদের হেল্পের জন্য কিছু যদি অক্সিলারি ফোর্সকে সে নিত। ওকে, তো এখন অক্সিলারি ফোর্স এমন কি যে আমরা নিচে দেখব যে লর্ড অফ দ্য রিংস সিনেমার মধ্যে, কাহিনীর মধ্যে, সিনেমার তো পরে হয়েছে, এটার মধ্যে যে মনে করো সৈন্যবাহিনী আছে, হ্যাঁ, সেগুলাকে যদি হিটলার যদি তার সৈন্যবাহিনীতে যোগ করতে পারতো তাহলে হিটলার হয়তো বা জিতে যেত। The speed of light could have been twice as fast as it actually is. Speed of light এখন যা, কোথায় কত ১ সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল এরকম কিছু একটা। তো সেটা না হয়ে সেটা ডাবল হতে পারত। অসুবিধা কি? তাহলে কি আছে, এই আলোচনাটা আমরা করব কি হতে পারত বা কি হতে পারে সেটার আলোকে। সেভাবে আমরা চিন্তা করব যে হোয়াট ইজ হোয়াট, হোয়াট ইজ রিয়াল। ইটস ইম্পসিবল ফর দেয়ার টু বি রাউন্ড স্কয়ার্স। কোন জায়গাতে একটা স্কয়ার সেটা রাউন্ড হবে, এটা ইম্পসিবল। এবং 2 + 2 যেগুলো 4, এটা হচ্ছে নেসেসারি। এই যে আমরা যে বাক্যগুলো পড়লাম, এগুলো হচ্ছে কতগুলো মডেল স্টেটমেন্ট। এটা হইতে পারে, এটা হইতে পারে না, এটা হবেই, না হওয়ার কোনো পথ নাই, এই ধরনের ব্যাপার-স্যাপার। তাহলে এখানে নেসেসিটি, পসিবিলিটি এগুলাকে ইনক্লুড করে। কিন্তু এই পসিবিলিটি গুলা কিন্তু এক রকমের না। এখানে যে বাক্যগুলো বলা হয়েছে এগুলোর পসিবিলিটি একেকটা একেক রকম। কোনটা ধরো আমরা বলতে পারি যে ফিজিক্যালি পসিবল। এখন আমি শিক্ষক না হয়ে আমি অন্য কিছু হওয়াটা, এটা ফিজিক্যালি পসিবল। হিটলার ২য় বিশ্বযুদ্ধে জয়ী হওয়া অথবা কোন একটা ঘটনা, যে কোন একটা কিছু, সেটা এমন না হয়ে অমন হওয়া, এটা খুবই পসিবল। এগুলাকে আমরা কখনো কখনো বলি নমোলজিক্যালি পসিবল। ওকে, আচ্ছা। কারণ আমি যদি শিক্ষক না হইয়া যদি আমি যদি জেলে হতাম, হিটলার যদি ২য় বিশ্বযুদ্ধে জয়ী হতো, তাতে করে প্রকৃতির যে নিয়ম,
লস অফ নেচার সেটা কোনোভাবেই খণ্ডিত বা এটার মধ্যে কোনো ইন্টারাপশন ঘটতো না। ওকে, মানে স্যার নমোলজিক্যাল স্যার বিষয়টা হচ্ছে কি স্যার, মানে ন্যাচারাল যে ল গুলা, লস অফ নেচার, এটাকে ফোকাস করে। মানে ফিজিক্যালি যেটা পসিবল, জি স্যার, জি। ফিজিক্যালি পসিবলের মধ্যে ন্যাচারাল হওয়া ছাড়াও আরো একটা ঝামেলা আছে, সেটা আমরা একটু আলোচনা করব। হ্যাঁ, আমি যেগুলো আমাদের মনে রাখতে হবে সেগুলোকে আমি হলুদ মার্কিং করে দিয়েছি, সরি সবুজ মার্কিং করে দিয়েছি, এটা তুমি খেয়াল করবা। এটা হলো ফিজিক্যালি পসিবল। তাহলে ফিজিক্যালি আমি কথার কথা এখন তুমি ক্লাস করছো, এটা না করে তুমি যদি এখন কথার কথা অন্য কিছু করতে, এটা ফিজিক্যালি পসিবল। তাহলে স্পিড অফ লাইট এটা এখন যা আছে তার চেয়ে দ্বিগুণ হওয়া বা অন্য কিছু হওয়া, কম বা বেশি হওয়া, এটা গিভেন দিস সেট অফ রুলস অফ নেচার, এটা ফিজিক্যালি ইম্পসিবল। ওকে, বোঝা গেছে? আফরিন, জি স্যার। এই যে আমি এই 5-7 মিনিট যে কথাগুলো বললাম, এগুলো বোঝা গেছে? জি স্যার, বুঝতেছি স্যার আমি। খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। আহ, খাতা টাতা ওকে স্যার। নিশ্চয় তোমাদের সাথে আছে, খাতাতে লিখে নাও, লিখলে মনোযোগ বৃদ্ধি আছে পাবে। স্যার। জি কথা স্যার, শুনতে খাতা আছে স্যার, কথা আমি লিখতেছি। কথা শুনতে শুনতে খাতার মধ্যে লিখে ফেলবে। ইভেন আমি যখন টেলিফোনে কারোর সাথে কথা বলি কোনো কনসেপচুয়াল বিষয়ে, প্রায় আমি তো টেলিফোনে কনসেপচুয়ালি কথা বলি, তো তখনও আমি কিন্তু একটা কিছুর মধ্যে লিখতে থাকি, টুকটাক কিছু লিখলে সেগুলা মনে পড়ে ভালো। তাহলে ফিজিক্যালি পসিবল, ফিজিক্যালি ইম্পসিবল দুটো আমরা পেলাম। মনে করো এই যে এখানে বারলক্স, সরি, বালরক্স বা ব্যারক্স উচ্চারণ হবে বোধহয়, ব্যারক্স। এই ব্যারক্স এটা হচ্ছে যে এগুলো হচ্ছে যে টলকিনের একটা উপন্যাস লর্ড অফ দ্য রিংস, সেটার কিছু ডিমন মানে দৈত্য। এগুলো হয়তো ফিজিক্যাল মানে এন্টিটি না, এগুলো হচ্ছে মানে মেটাফিজিক্যাল এন্টিটি, ফিজিক্যালি এগুলো থাকাটা সম্ভব না। তাহলে এগুলো যেহেতু ফিজিক্যাল এন্টিটি না, তাহলে হিটলারের পক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কতগুলা মানে দৈত্য দেব দানবের সহযোগিতা নিয়ে মানে যুদ্ধ জয় করা, এটা আসলে সম্ভব না। বাট দেয়ার ইজ সাম সেন্স ইন হুইচ ইট ইজ স্টিল পসিবল। ইট ইজ নট ফিজিক্যালি পসিবল বাট লজিক্যালি পসিবল। হ্যাঁ, ইউ ক্যান থিঙ্ক যে কিছু এরকম ফোর্স যেগুলো ফিজিক্যালি আসে না, কিন্তু সেগুলো লজিক্যালি আসতে পারে এমনটা আমরা ভাবতে পারি। দ্যাট ইজ দ্য পয়েন্ট। ইট কুড হ্যাভ হ্যাপেন্ড ইফ অনলি দ্য লস অফ ফিজিক্স আর নট হোয়াট দে আর। তাহলে আমাদের গল্পের চরিত্রগুলো বের হয়ে এসে আমাদের সাথে বাস্তবে কোনো কিছু করে না। কেন করে না? কারণ আমরা একটা সেট অফ রুলস এর মধ্যে আছি, নেচার আমাদেরকে সেটা অ্যালাউ করে না। ইমাজিনেশনস ডু নট কাম ইন রিয়ালিটি। কিন্তু আমাদের সেট অফ রুলস যদি, হ্যাঁ মাইক্রোফোনটা অফ করে দাও, আমাদের সেট অফ রুলস যদি এখন যেরকম আছে সেরকম না হয়ে যদি ভিন্ন রকম হইতো, তাহলে সেই জগতের মধ্যে কি হইতো যে আমাদের ইমাজিনেশন গুলো রিয়েল হয়ে উঠতো এবং রিয়েল ওয়ার্ল্ডে এসে ইন্টারেক্ট করতো। সো ফিজিক্যালি পসিবল, ফিজিক্যালি ইম্পসিবল, লজিক্যালি পসিবল। আর এরপর আমরা কি পাবো? লজিক্যালি ইম্পসিবল, তাই না? তাহলে রাউন্ড স্কোয়ার হওয়া এটা লজিক্যালি ইম্পসিবল। ওকে, 2+2 যেগুলো 4 না হয়ে অন্য কিছু হওয়া, সেটা লজিক্যালি ইম্পসিবল। যেটা লজিক্যালি ইম্পসিবল সেইটা, এই ইম্পসিবল হওয়াটা হচ্ছে একটা নেসেসিটি, এটা লজিক্যাল নেসেসিটি। তাহলে মানে রাউন্ড স্কোয়ার হবে না, এটা হচ্ছে লজিক্যাল নেসেসিটি। 2+2 যেগুলো 4 না হয়ে অন্য কিছু হবে না, এটা হচ্ছে লজিক্যাল নেসেসিটি। So there is no need to limit the branch of possibility. এই যে পসিবিলিটির কথাগুলো আমরা বললাম, তাহলে ফিজিক্যাল পসিবিলিটি, ফিজিক্যাল ইম্পসিবিলিটি, লজিক্যাল পসিবিলিটি, লজিক্যাল ইম্পসিবিলিটি। এছাড়াও আরো কোনো পসিবিলিটি হতে পারে কিনা আমরা সেটা এক্সপ্লোর করে দেখি। If I said that it was impossible for a company to pay its debts
I didn't mean that it is against the laws of physics that it could do so. তাহলে আমি যদি বলি যে এই কোম্পানির পক্ষে তার ঋণ শোধ করা অসম্ভব, এই যে ইম্পসিবিলিটি, এটা কিন্তু লজিক্যাল ইম্পসিবিলিটি না, ফিজিক্যাল ইম্পসিবিলিটি না, ফিজিক্যাল মানে এটা তাহলে এটার মাধ্যমে কোনো মানে প্রকৃতির কোনো নিয়ম ভঙ্গ হচ্ছে না, তাহলে এটাও একটা উইকার ফর্ম অফ পসিবিলিটি। ওকে, আই এম সেইং দ্যাট in light of legally binding laws and the financial statement of the company's account, তাহলে যেসব আমাদের দেশের আইন আছে এবং কোম্পানির যে অবস্থা, তাহলে বোঝা যাচ্ছে তারা ঋণ শোধ করতে পারবে না। ওকে, কিন্তু এই ঋণ শোধ করার ব্যাপারে ফিজিক্সের অথবা লজিকের কোনো সমস্যা নেই। এই সমস্যাটা হচ্ছে ইকোনমিক প্রবলেম, আমরা এখানে বলি লস অফ ইকোনমিক্স এর একটা ব্যাপার। তাহলে ও যে ঋণ শোধ করতে পারবে না, এটা হচ্ছে একটা ইকোনমিক ইম্পসিবিলিটি। ওকে, so there are lots of different kinds of possibility and exactly which one is important will vary upon context. তাহলে কোন ধরনের পসিবিলিটি বা ইম্পসিবিলিটিকে আমি কখন কিভাবে বিবেচনা করব, এই পুরো জিনিসটা নির্ভর করবে আমাদের এই যে কনটেক্সটের উপরে, কোন কনটেক্সটকে আমি কিভাবে মনে করছি। ওকে, context is very important. When it comes to some modal talk, basic first order logic doesn't deal well with it. এখানে বলা হচ্ছে যখন আমরা মডাল টকের কথা বলবো, বেসিক ফার্স্ট অর্ডার লজিক খুব একটা ভালো কাজ করে না। সেটা একটা উদাহরণ দিতে গিয়ে এখানে বলেছে যে ইমাজিন ট্রান্সলেটিং দ্য ফলোইং টু ভ্যালিড আর্গুমেন্টস। সক্রেটিস তাহলে Socrates is a philosopher. Therefore, Socrates could have been a philosopher. তাহলে সক্রেটিস যদি একটা ফিলোসফার হওয়ার পসিবিলিটি না থাকতো, তাহলে সক্রেটিসের পক্ষে একজন ফিলোসফার হওয়া সম্ভব ছিল না। সেই কথাটা এখানে বলা হচ্ছে যে এই আর্গুমেন্টগুলো ভ্যালিড, কিন্তু এক ধরনের লজিকে এগুলো ভ্যালিড, আর এক ধরনের লজিকে এগুলো হচ্ছে ইনভ্যালিড। এটা আমরা পরবর্তীতে দেখব। Socrates is a philosopher. Therefore, Socrates could have been a philosopher. Socrates is essentially a person, so Socrates is a person. Okay. Both of the arguments are valid. For what is the case clearly could be the case. Whatever is essentially some way must actually be that way. Again, তোমরা হলুদ মার্কার করা অংশটা দেখো। For what is the case clearly could be the case. তাহলে যেটা হয়েছে সেটা হওয়ার অবশ্যই পটেনশিয়ালিটি বা পসিবিলিটি ছিল, এবং যেটা এসেনশিয়াল সেটা অবশ্যই actualized. Without actualization, nothing could be essential. But it all goes horribly wrong when first order logic tries to capture this validity. এই প্রপোজিশনাল ফর্মগুলোকে যখন ফার্স্ট অর্ডার লজিক ক্যাপচার করে, তখন কি করে, মানে আমরা মনে করো সক্রেটিসের জন্য এ একটা সিম্বল ব্যবহার করি, ফিলোসফারের জন্য এফ, কুড হ্যাভ বিন ফিলোসফার এটার জন্য আমরা যদি জি ব্যবহার করি, তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো যে Socrates is a philosopher, therefore Socrates could have been a philosopher. সেকেন্ডের ক্ষেত্রে আমরা যদি ধরি যে is essentially a person, এটা H, এবং is a person এটা যদি I সিম্বল দিয়ে আমরা এ করি, তাহলে Socrates এ মানে Socrates is essentially a person, therefore Socrates is a person. It is clear from just looking at them, those arguments forms are not valid according to first order logic. আচ্ছা,
When logical systems failed to perspicuously translate what we want them to translate মানে এখানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড করা, we can supplement them with more symbols and rules until they can perspicuously translate what we want to them. তাহলে লজিকের স্ট্রাকচারটাকে আমরা সেভাবে সাজাই যেভাবে সাজাইলে লজিক সম্পর্কে আমরা যে একটা ভিতর থেকে কিছু একটা ফিল করি, সাম ইনটুইশনস, যেগুলোকে আমরা লজিকে রুলস অথবা অ্যাকশনস বলি, এইটার সাথে আমরা করি কি এই সিস্টেমটাকে ম্যাচ করার চেষ্টা করি এবং যেটা ম্যাচ হয় তখন সেটা আমরা ব্যবহার করি। মানে মূল কথা হচ্ছে যে উই ইউজ মানে লজিক টু ফিট আওয়ার আন্ডারস্ট্যান্ডিং, টু ফিট আওয়ার reason and common sense. For instance, that's why we move from propositional logic to predicate logic. এখন আমরা predicate logic কি বলে সেটা দেখি। In propositional logic, the following argumentটা Socrates is a man, all men are mortal, so Socrates is mortal. এই argumentটা, well, let me highlight it. Okay, এই আর্গুমেন্টটা এটা রিপ্রেজেন্ট হবে এভাবে যে এটাকে যদি আমরা বলি যে পি সক্রেটিস ইজ এ ম্যান, কিউ হচ্ছে যে মর্টালিটি, দেয়ারফর আর হচ্ছে যে মানে এটার যে সক্রেটিস মর্টাল হওয়াটা, এই ফর্মটা এটা ইনভ্যালিড ফর্ম ইন প্রপোজিশনাল লজিক. Reasons exactly like this led to the creation of predicate logic. এজন্য আমরা যদি predicate logic আসি, যেখানে দেখব যে argument gets translated as valid argument এই ফর্মে যে এ হচ্ছে সক্রেটিস আর এফ দিয়ে আমরা কি করলাম এখানে ফিলসফার। ওকে, তাহলে সক্রেটিস ইজ এ ফিলসফার, তাহলে ফর ইউনিভার্সাল এক্স তাহলে আমরা এই এফ থেকে একটা জি পেতে পারি। জি হচ্ছে কি যে সক্রেটিস কুড হ্যাভ বিন এ ফিলসফার। So to represent modal statements as valid, we must supplement predicate logic with new symbols. তাহলে মডাল আর্গুমেন্ট গুলার ভ্যালিডিটির জন্য আমরা ফার্স্ট অর্ডার লজিক এবং প্রপোজিশনাল লজিক ব্যবহার না করে আমরা প্রেডিকেট লজিক ব্যবহার করব, যেখানে আমরা একটা নতুন সিম্বল, দুইটা নতুন সিম্বল আমরা ব্যবহার করব। তো প্রথম সিম্বলটা হচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছ পসিবিলিটি অপারেটর, এর জন্য এই সিম্বলটা দিস ওয়ান। ওকে, আর when placed before a proposition, কোন একটা প্রপোজিশনের আগে যখন আমরা এই সিম্বলটা ব্যবহার করব, you see this symbol possibility operator, we end up representing that the proposition is possible. For example, possibly dragons exist, এই কথাটাকে আমি কি লিখব, ড্রাগন এক্সিস্ট এর আগে দিয়ে ওই পসিবিলিটি অপারেটরটা ব্যবহার করব। পসিবলি সক্রেটিস ইজ এ ম্যান, এটার জন্য আমি লিখব যে এই অপারেটরটা, যে পসিবিলিটি অপারেটর দিয়ে দিলে তাহলে সক্রেটিস, এ ফর সক্রেটিস, এ ফর ফিলসফার, সক্রেটিস ইজ এ ফিলসফার। তাহলে এইভাবে লিখলে আমি এটাকে পড়বো সক্রেটিস ইজ এ ফিলসফার, and it need not only be replaced before them. There, for example, there is something that could be a man, there is something that could be a man, এই কথাটাকে there is something that could be a man, এই কথাটাকে আমি এভাবে লিখতে পারি এক্সিস্টেন্সিয়াল এক্স, এটা এই এটা হলো কি ডায়মন্ড স্যার, ডায়মন্ড
ডায়মন্ড না, রাইট, ডায়মন্ড। তাহলে মাহফুজ বলছিলাম, জি স্যার। মাহফুজ এটাকে আমরা কিভাবে পড়তে পারি? স্যার এক্সিস্টেন্সিয়াল এক্স মানে দেয়ার ইজ সামথিং যেটা বোঝাচ্ছে এক্সিস্টেন্সিয়াল এক্স। হুম, ডায়মন্ড এফ এফ এক্স মানে এখানে এফ থেকে ডায়মন্ড থেকে স্যার এখানে পসিবিলিটি বোঝাচ্ছে হুম, সামথিং দ্যাট কুড বি ম্যান, মানে এখানে কিছু একটা আছে যে কিনা মানুষ হতে পারে। এক্স হতে পারে। হুম, আচ্ছা, থ্যাংক ইউ। Then add a rule governing how this operator works. তাহলে অপারেটরটা, আমরা যে অপারেটর বলছে পসিবিলিটি অপারেটর, আমরা আরেকটা অপারেটরের কথা আসবো একটু পরে, এটা কিভাবে কাজ করে। It's intuitive that whatever is the case is possible, so we stipulate that যে phi যদি হয়, if there is phi, তাহলে স্যার জি প্লিজ আফরিন কিছু বলবে? স্যার আমি স্যার বলতেছি যে স্যার আমরা যখন সেকেন্ড ইয়ারে প্রেডিকেট লজিক গুলো পড়ছি আর কি, স্যার তখন আমরা যখন হচ্ছে কোন সেন্টেন্স হচ্ছে সিম্বলাইজ করতাম তখন আমরা হচ্ছে যে নামের প্রথম অক্ষরটা ইউজ করতাম। স্যার এখানে তো নামের প্রথম অক্ষরটা ইউজ করা হচ্ছে না, তাহলে কি আমরা যে কোনো একটা ইউজ করতে পারবো? I think so. Mahfuz, would you think so? জি স্যার, এখানে আমরা স্যার যেকোনো সিম্বল ইউজ করতে পারবো, যেকোনো কারণ symbol। স্যার এখানে আমরা প্রেডিকেট নিয়ে আলোচনা করছি, মানে মূলত ফার্স্ট অর্ডার লজিকের এটা হচ্ছে প্রেডিকেটটাকে অ্যানালাইজ করা, নট ডিক্লারেটিভ কোনো সেন্টেন্স কেনা। তো হ্যাঁ, সেটাই, মানে তুমি প্রথম এটা না করেও যে কোনো কিছু করতে পারো। তাহলে এটা কি যে মানে if anything is there, it is possible that it is there। এই মাহফুজ, am I right? এই যে সরি, এই যে ফাই দিয়ে যে এটা সেন্টেন্সটা, জি স্যার, জি এটা আমি যেভাবে বললাম এটা কি ঠিক আছে? if anything is there, then it is possible that it is there। জি স্যার। এখানে স্যার আপনার এপিস্টেমোলজির একটা কথা মনে পড়ে যাচ্ছে, আপনি স্যার আমাদেরকে বরাবরই বলতেন যে ইফ দেয়ার ইজ সার্টিনিটি দেয়ার মাস্ট, সরি স্যার, ইফ দেয়ার ইজ পসিবিলিটি দেয়ার মাস্ট বি আ সার্টিনিটি। এটা ওই যে ইয়ের 5 ফর্মাল এপিস্টেমিক প্রিন্সিপালের জি কথা যে স্যার, বলেছিল এপিস্টেমিক জাস্টিফিকেশনের জি স্যার, ব্যাপারে, জি স্যার, ওটার বোধহয় ফিফথ ওয়ান জি স্যার, অথবা ফোর্থ ওয়ান আর কি, আমার ঠিক মনে নাই। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর কি, মানে পসিবিলিটি এবং সার্টেনটির যে রিলেশন, এটা একটা অন্টোলজিক্যাল নেসেসিটি রিলেশন আর কি। জি স্যার, The phi symbol just stands for any proposition you like, whatever. But rather than using PQR, we stand for a specific proposition। এটা মনে করে phi ব্যবহার করছে। So phi indicates that possible phi just means that if any proposition is true, then it is possible that the proposition is true। Okay, এই যে এখানে যে সিম্বল ইকুয়েশনটা দেওয়া আছে, এটা আমরা কিভাবে পড়বো? এই যে এভাবে পড়বো। Okay, let me highlight it. So the problematic argument, Socrates is a philosopher, therefore Socrates could have been a philosopher, এটাকে আমরা এভাবে ট্রান্সলেট করতে পারি যে Socrates is a philosopher, therefore Socrates could have been a philosopher। তাহলে if we do it in this way, it is given the new rule a valid argument form। So just as we extended propositional logic into predicate logic by adding new symbols, existential এবং universal, and predicates, variables and names, তাহলে আমরা নতুন সিম্বল ইউজ করে এবং নতুন রুল আমরা ফর্মুলেট করে we can extend predicate logic by adding existential operator and a rule governing it to get model logic। Similarly, আমরা এই পসিবিলিটি অপারেটর মতো একটা একটা নেসেসিটি অপারেটর আমরা ইউজ করতে পারি। Stick that before a proposition
কোন একটা প্রপোজিশনের আগে যদি আমি এই সিম্বলটা নেসেসিটি অপারেটরটা ব্যবহার করি, ইট সেজ দ্যাট দ্য প্রপোজিশন ইজ নেসেসারিলি ট্রু, তাহলে ইট অলসো হ্যাজ এ করেসপন্ডিং রুল। রুলটা কি হবে? as whatever is necessarily the case is the case, whatever is necessarily the case is the case, you see। তাহলে আমরা এটাকে কিভাবে পড়বো মাহফুজ? এটাকে একটু রিড আউট করো। বক্স সজীব বলছো? না স্যার, আমি বলছি স্যার, মাহফুজ। এটা হ্যাঁ, বলো। বক্স বলা হয় স্যার। বক্স ফাই মানে হোয়াটএভার ইজ নেসেসারিলি, এখানে স্যার এই যে ফাইটাকে দিয়ে একটা নেসেসিটি বোঝানো হচ্ছে, মানে প্রয়োজনীয় বোঝানো হচ্ছে। না, নেসেসিটিটা বোঝানো হচ্ছে এই বক্সকে দিয়ে। হ্যাঁ, বক্সকে দিয়ে, জি স্যার, সেটাই বলতে ফাই হচ্ছে একটা এন্টিটি। এন্টিটি। তাহলে একটা যদি if any entity is necessary then that entity exists, এক্সিস্ট। okay। Actually the operators are interdefinable as, যে আমরা যদি বলি যে এটা নেসেসারিলি মানে ফাইটা এক্সিস্ট করে, নেসেসারিলি যদি ফাইটা যদি এক্সিস্ট করে তাহলে এটার ডেফিনেশনটা আমরা কিভাবে দিতে পারি, যেভাবে যে যদি এটা না হইতো, মানে এটা যদি না হইতো তাহলে এটাও হইতো না। তাহলে মানে ফাই হওয়াটা যদি অসম্ভব হইতো তাহলে ফাই হওয়াটা অসম্ভব হইতো। ফাই হওয়াটা নেসেসারি হইছে, তার মানে হচ্ছে যে এই মানে ফাই না হওয়াটা, ফাই হওয়াটা নেসেসারি হইছে, যে ফাই না হওয়াটা অসম্ভব হইছে। তোমাদের ওই যে ইয়ার কথাটা যদি মনে থাকে যে সেকেন্ড ইয়ারে যে আমরা স্কেপটিসিজম আলোচনা করতে গিয়ে বিএবি আর্গুমেন্ট পড়ছিলাম, বিএবি ক্লোজার, সেগুলো তোমাদের মনে আছে কিনা, যে if I don't know that I am not BAB then I don't know that I have hands, হ্যাঁ, I don't know that I am not BAB therefore I don't know that I have hands। এইটা কি কারো মনে আছে? আচ্ছা, হ্যালো, জি স্যার, শুনছি আপনাকে। মানে আমি তোমাকে বলি সেটা হচ্ছে যে আমি বিএবি নই, এই ব্যাপারে যদি আমি নিশ্চিত না হই তাহলে হতে পারে যে আমি বিএবি। আমি যদি বিএবি হই তাহলে আমার হাতটা কিন্তু ফিজিক্যাল বা রিয়েল হাত না, ওকে। তাহলে আমার হাত আছে আমি এটা জানি না, ওকে। এটা হচ্ছে আর্গুমেন্ট আর কি, এবং এই আর্গুমেন্টটা একটা ভ্যালিড আর্গুমেন্ট। তো সেখানে জি মুর বলবে যে না, কথাটা এভাবে শুরু না করে আমরা উল্টোভাবে শুরু করি, যে আমি জানি যে আমার হাত আছে, আমি যদি রিয়েল না হই তাহলে আমার হাত কোত্থেকে রিয়েল হবে, ওকে। আমি যদি রিয়েল হই তাহলে আমি যে বিএবি নই সেটা আমি নিশ্চিত, ওকে। এটা আমাদের কমন সেন্সকে অ্যাপ্লাই করে আমরা এটা পেতে পারি। তো আমি সেটা বোঝানোর জন্য তোমাদেরকে একটা উদাহরণ বলেছিলাম। তোমাদেরকে যে কি বলি এটা আমার কিন্তু ঠিক সময় মতো মনে পড়ে যায়, তোমাদের মনে পড়ে না। সেটা হচ্ছে যে মনে করো আমার এই যে টেবিলটা, টেবিলের কর্নারটা তোমরা দেখতে পাচ্ছ কিনা, ওকে। আমার এই যে টেবিল কাঁচের কর্নার এখান থেকে এখানে, আমার ওই যে ক্যামেরার কারণে এটাকে কার্ভ দেখা যাচ্ছে, আসলে কিন্তু এটা কার্ভ না, হ্যাঁ। এই এখান থেকে এখানে যদি কথার কথা কত হবে, 3.5 ফিট হবে। তাহলে ফ্রম এ টু বি যদি কথার কথা একটা দূরত্ব হয়, ওকে। মনে করো এ ইজ এ পয়েন্ট, বি ইজ এ পয়েন্ট, ওকে। এই যে মাঝখানের দূরত্বটা কথার কথা এটা 3 ফিট। তাহলে এ থেকে বি কত? 3 ফিট, ঠিক আছে। দেখা যাচ্ছে লেখাটা? যাচ্ছে স্যার। এ থেকে বি যদি 3 ফিট হয়, বি থেকে এ এটা কত ফিট হবে? 3 ফিট সেম। 3 ফিট হবে না? জি স্যার। কিন্তু
এই জ্যামিতির এই সহজ ব্যাপারটা কিন্তু লজিকে গিয়ে খাটে না। মানে মানে সিলোজিজমের ক্ষেত্রে অনেক সময় খাটে না। তুমি এইটাকে যদি প্রেমিস ধরো, তাহলে তোমার কনক্লুশন যা হবে, কনক্লুশনটা তুমি যদি প্রেমিস ধরো, তোমার স্যার। কিন্তু এই ওটাতে তুমি আসতে পারো না। জি স্যার, এখানেই স্যার, এখানে স্যার এই যে এর কথা আবার মনে পড়তেছে আমার, যে এই যে আফরিন যে কিছুক্ষণ আগে বলল, স্যার আমরা কিন্তু স্যার প্রপোজিশনাল লজিকে এবং প্রেডিকেট লজিকে কিন্তু একটা সার্টেন সেন্টেন্সকে মানে ভ্যালিড কি বলবো বৈধ প্রমাণ করার চেষ্টা করি। যেমন সক্রেটিস হয় মরণশীল, সকল মানুষ হয় মরণশীল, তো এটাকে সিম্বলাইজ করে দেন আমরা প্রেডিকেট অ্যানালাইজ করি। কিন্তু স্যার মডার্ন লজিক কিন্তু এই কথাটা বলতেছে না, তারা পসিবিলিটি এবং নেসেসিটির কথা বলতেছে, যেটা কিনা যে সক্রেটিস ইজ এ ফিলোসোফার, তো তারা পরে বলতেছে, মডার্ন লজিক বলতেছে কি সক্রেটিস কুড হ্যাভ বিন এ ফিলোসোফার। তো এক্ষেত্রে যদি স্যার আপনার যে এ থেকে বি এবং বি থেকে এ এটাকে যদি আমি সিনক্রোনাইজ করি, তাহলে কিন্তু স্যার এটা খাটতেছে না এখানে। মানে এটা এটা মানে পসিবিলিটির ব্যাপারটা কিন্তু ওয়ান ওয়েতে কাজ করে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওয়ান ওয়েতে মানে হচ্ছে যে ভ্যালিডিটির দিক থেকে হচ্ছে যে মানে সার্টেনটি বা অ্যাকচুয়ালিটি আগে একটা পসিবিলিটি পটেনশিয়ালিটি ছিল, এটা আমরা নিশ্চিতভাবে বুঝতে পারি। হুম। কিন্তু পটেনশিয়ালিটি বা পসিবিলিটি থাকলে সেটা যে অ্যাকচুয়ালাইজ হবে এটা কোনো নিশ্চয়তা নেই। জি স্যার। এটা কোনো নিশ্চয়তা নেই। তাহলে তুমি এ থেকে যদি বি তে যাও, তুমি 3 ফিট পাবা। তুমি যদি বি থেকে এ কে যাত্রা করো, জ্যামিতির দৃষ্টিতে তুমি অবশ্যই 3 ফিটে পাওয়ার কথা। কিন্তু সেটা আমরা পাই না। এই যে আমরা যে ট্রানজিটিভ রিলেশনের কথা মাঝে মাঝে বলি না, সাম রিলেশনস আর ট্রানজিটিভ, সাম রিলেশনস আর নট নন ট্রানজিটিভ। ট্রানজিটিভ। তাহলে আমাদের এই যে এগুলো কেন হয়? হ্যাঁ, মনে করো আমরা বলি যে এগুলো হচ্ছে যে লস অফ নেচার, ফিজিক্স, কেমিস্ট্রির মতো এগুলো লস অফ লজিক, মানে লস অফ থট। আমরা এভাবেই চিন্তা করি, এভাবে আমরা আমাদের চিন্তার মধ্যে আমরা এর চেয়ে ভিন্ন কোনো কিছু পাই না। তাহলে আমাদের চিন্তার এই সূত্রগুলো যদি ভিন্ন রকম হইতো, তাহলে আমাদের চিন্তাটাও হয়তো ভিন্ন রকমের হইতো। এখন আমরা যারা এই জগতে বসবাস করি, আমরা কিন্তু একই ধরনের সেট অফ রুলস এবং প্রিন্সিপালস অনুসারে সেগুলো চলি। আমরা চাইলেই সেটাকে ভিন্ন করতে পারি না। তাহলে দেখা যাচ্ছে যে ডাবল নেগেশন যদি হয়, তাহলে এটার মানেটা কি হবে? কনফার্মেশন। ওকে? তাহলে আমি যদি কথাটাকে এভাবে লিখি, if I don't know that I am not BIV, এটার মানে কি? therefore আমি হচ্ছি যে BIV। বোঝা গেছে? আমি যদি না জানি যে আমি BIV নই, তাহলে হইতে পারে যে আমি BIV। একটা পসিবিলিটি থাকে, আমরা তো সার্টেন বলতে পারি না এটাকে। হ্যাঁ, পসিবিলিটিটা থাকে, সার্টেন বলতে পারি না, কিন্তু হতে পারে। কিন্তু তুমি যদি স্বীকার করো যে তোমার জ্ঞানটা ফলিবল, মানে ভুল হতে পারে, তো ফলিবল জ্ঞানকে তোমার কি সার্টেন ক্লেম করা উচিত? স্কেপটিকরা বলবে যে না, তোমার সেটা করা উচিত নয়। সজীব, বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, এখন আমরা নেক্সট আলোচনাতে যাওয়ার আগে আমরা যে আলোচনাটা করেছি এর ব্যাপারে যদি কারো কোনো প্রশ্ন থাকে, বা তোমরা যদি মনে করো যে এটা আমার রিভিউ করা দরকার আছে কিনা, বরং আমার বোধ হয় আমরা একটু প্রসিড করতে পারি নাকি? স্যার একটু যদি স্যার গুছিয়ে যদি একবার যদি বলেন স্যার, মানে 2-1 মিনিটের মধ্যে। 2-1 মিনিটের মধ্যে কিভাবে বলা সম্ভব? আচ্ছা, চেষ্টা করি, দেখি। সেটা হচ্ছে যে আমরা মূলত আলোচনা করছি অন্টোলজি কোর্সে রিয়ালিটিকে জানার জন্য, হোয়াট ইজ রিয়েল। ওকে, এখন রিয়েলকে বোঝার জন্য আমাদেরকে তাহলে রিয়েলের অপোজিট হচ্ছে কি আনরিয়েল। ওকে, এখন রিয়েল আনরিয়েলের মাঝে আছে পসিবিলিটি স্পেকট্রাম। আর এর আগে আমরা আলোচনা করেছিলাম যে রিয়েলিজম নিয়ে, সে রিয়েলিজম, মেটাফিজিক্যাল রিয়েলিজম, এপিস্টেমোলজিক্যাল রিয়েলিজম, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি নাম্বার চ্যাপ্টারে, গত চ্যাপ্টারে। তাহলে আজকের ক্লাসের পরবর্তী ক্লাসে কেউ একজন এগুলো আমাদের একটু স্মরণ করিয়ে দিবে।
মাহফুজ অথবা জি স্যার, সুদীপ? শিওর। আচ্ছা ঠিক আছে মাহফুজ, রিয়েলিজম অ্যান্টি রিয়েলিজমের আলোচনাগুলো নাম্বার চ্যাপ্টারের শুরুর দিকে কিভাবে আসছিল এবং পুরো চ্যাপ্টারে আমরা বিষয়গুলো কিভাবে এটাকে ডিল করেছি এটা নিয়ে একটু সামারি দিবা তুমি 5-7-10 মিনিটের মধ্যে, 5-7 মিনিট ম্যাক্সিমাম, হ্যাঁ আচ্ছা আচ্ছা। অল্প। আচ্ছা তো এখন মডেল মানে দ্য মুডস অফ এক্সিস্টেন্স মানে এটাকে মডালিটি। ওকে, এটা নিয়ে যদি আমরা আলোচনা করব তো একটা লজিকের একটা, আমি লজিক তোমাদের চেয়ে কম বুঝি, কিন্তু আমি যেটা বুঝি যে মানে লজিকের অনেকগুলো ভাগ আছে, অনেকগুলো অনেক ধরনের লজিক হতে পারে। মডেল লজিক ইজ ওয়ান অফ দেম। আমরা যদি বলি যে আমি এটা না হইয়া ওটা হইতে পারতাম, সেটা না হইয়া ওটা হইতে পারতো, এটা এইগুলো আমরা বলতে পারি। আবার আমরা বলতে পারি যে না এটা হইতে পারে না বা এটা হইবেই, এর কোনো ব্যতিক্রম হইতে পারে না। এই ধরনের নানা ধরনের সম্ভাব্যতার কথা আমরা বলি। তার মধ্যে কিছু কিছু সম্ভাব্যতা হচ্ছে ফিজিক্যালি পসিবল। এখন মনে করো তুমি একটা দোকানে গিয়ে কিছু কিনলা, তুমি এটা না কিনে ওটাও কিনতে পারতা, এটা ফিজিক্যালি পসিবল। আবার কিছু কিছু জিনিস ফিজিক্যালি ইম্পসিবল। হ্যাঁ, মনে করো গতকালকে তুমি যেটা করেছো আজকে তুমি গিয়ে গতকালকে চেঞ্জ করতে পারবে না। মানে যে টাইম মেশিনে গিয়ে অতীত চেঞ্জ করা যেগুলো বলে এগুলো গাল গল্প ছাড়া কোনো কিছুই না। এটা অন্টোলজিক্যালি ইম্পসিবল। এবং এটা কেন অন্টোলজিক্যালি ইম্পসিবল এটা নিয়ে আমরা আমাদের যে ফিলোসফিক্যাল অ্যাসোসিয়েশনের কোন একটা আলোচনার মধ্যে আলোচনা করতে পারি। কোন একটা সিনেমা নিয়ে যদি আমরা আলোচনা করি, সাপোজ ব্যাক টু দ্য ফিউচার সিনেমাটা প্রেফারেবলি, ব্যাক টু দ্য ফিউচার সিনেমার উপরে যদি কোনো একটা আলোচনা কেউ পেশ করো, তাহলে সেখানে আমরা আলোচনা করে দেখাতে পারি যে আসলে মানে টাইম টেবিলটা ফিজিক্যালি ইম্পসিবল। অবশ্য আমাদের এই বইটার মধ্যে কিন্তু স্পেস একটা চ্যাপ্টার, টাইম একটা চ্যাপ্টার। আমি আশা করছি যে হয়তো তোমাদের সাথে সেগুলো আমাদের আলোচনা হবে, তখন আরো ক্লিয়ার হবে। তাহলে ফিজিক্যাল পসিবিলিটি, ফিজিক্যাল ইম্পসিবিলিটি, এটার পাশাপাশি আছে লজিক্যাল পসিবিলিটি এবং লজিক্যাল ইম্পসিবিলিটি। ওকে, এটার পাশাপাশি হতে পারে যে ইকোনমিক ইম্পসিবিলিটি। স্যার লজিক্যাল ইম্পসিবিলিটিটা আর একটু ক্লিয়ার করলে ভালো হতো, আমি একটু কম বুঝছি। লজিক্যাল ইম্পসিবিলিটি, জি স্যার। 2 + 2 = 4 না হইয়া 5 হওয়াটা লজিক্যালি ইম্পসিবল। কারণ আমরা এক ধরনের সেট অফ লজিক, সেট অফ অ্যাক্সিওমস দ্বারা পরিচালিত। ওকে, মনে করো রাউন্ড স্কোয়ার হওয়াটা হচ্ছে লজিক্যালি ইম্পসিবল। ওকে, তাহলে রাউন্ড স্কোয়ার এই কথাটা ফলস হওয়াটা হচ্ছে লজিক্যালি নেসেসারি। নাসরিন? জি স্যার, এখন মাথায় আসছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে ইকোনমিক ইম্পসিবল, এই ধরনের এখানে যে পসিবিলিটি ইম্পসিবিলিটি আলোচনা করা হয়েছে এগুলো ছাড়া আরো মাইনর পসিবিলিটি ইম্পসিবিলিটি বিষয়ে আলোচনা হতে পারে, কিন্তু বেসিক্যালি এগুলা এই ক্যাটাগরিকে ইনভলভ করে। ফিজিক্যাল, তারপরে হচ্ছে লজিক্যাল। হ্যাঁ, ফিজিক্যাল এবং লজিক্যাল এই দুইটা পসিবিলিটি ইম্পসিবিলিটি হচ্ছে পসিবিলিটি ইম্পসিবিলিটির মূল বিষয়। তো এই বিষয়গুলোকে আমরা আসলে ঠিক করব কনটেক্সটের ভিত্তিতে। কোন কনটেক্সটে আসলে আমরা কোন ধরনের বিষয়টাকে ব্যবহার করছি। তাহলে আমরা যখন লজিকের কথা বলি, এই কথাটা আমি লজিক্যালি করছি, এটা লজিক, কিন্তু লজিক কিন্তু ইউনিফাইড সিঙ্গেল কোনো এন্টিটি না। হ্যাঁ, এক এক বিষয়ে এক এক ধরনের লজিক প্রযোজ্য হবে এবং এক ধরনের লজিকে যেটা ভ্যালিড অন্য ধরনের লজিকে সেটা ইনভ্যালিড হতে পারে, এই আর কি। আর তোমরা যারা ফিলোসফির স্টুডেন্ট, লজিকের স্টুডেন্ট, তোমাদের কাছে এটা ক্লিয়ার, কিন্তু অন্যান্য মানুষের কাছে, সাধারণ মানুষরা কিন্তু মানে ট্রুথ ফলসিটিকে লজিকের সাথে রিলেট করে। হ্যাঁ, মনে করে যে এটা ট্রু, এটা লজিক্যাল, হ্যাঁ এরকম আর কি। তো আসলে লজিক বলতে তারা রিজনকে বোঝায়, কিন্তু রিজন ইজ দ্য আন্ডারলাইং সাপোর্ট অফ লজিক। লজিক নিয়ম মেনে চলে, নিয়মটা ঠিক করবে কে? হ্যাঁ, এই নিয়মটা ঠিক করবে তার রিজন বা আন্ডারস্ট্যান্ডিং। এবং এই রিজন বা আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে সব মানুষ শুধু একই রিজন ফলো করে না, এই কথাটা বলা হয়। আসলে মানুষের যে গ্রাউন্ড লেভেলের বেসিক রিজনিং সেটা সেম। এটাই হচ্ছে যে আমার ক্লেম আর কি, আমার ফিলসফি বলতে পারো।
যদি এটা আমার একেবারে নতুন কিছু না, বহু ফিলোসফাররা এগুলো বলে গেছে। তো নতুন কিছু তুমি যদি নাও বলো, পুরনো একটা কথাকে যদি ক্লিয়ারলি বলো, মনে করো জিনিসটা ধুলায় মানে আচ্ছন্ন হয়েছিল, তুমি সেটাকে পরিষ্কার করে ঘষা মাজা করে সুন্দর করে এটাকে প্রেজেন্টেবল ফর্মে নিয়ে আসলা, সেটাও তোমার একটা ক্রিয়েটিভ কাজ। তবে এটা ফান্ডামেন্টাল ক্রিয়েটিভ কাজ না, এটা সেকেন্ডারি লেভেলের ক্রিয়েটিভ কাজ। তেমনি হচ্ছে যে আমার একটা ক্লেম হচ্ছে, প্রত্যেকটা মানুষের মধ্যে, সে মানুষ যদি হয়ে থাকে যেখানকার হোক না কেন, তার ওরিয়েন্টেশন, কালচার, তার এডুকেশন যাই হোক না কেন, তার বেসিক লজিক্যাল স্ট্রাকচারটা সেম, ইট ইজ গিভেন। মানুষের মধ্যে যে ডিফারেন্স হয় সেটা হচ্ছে তার অ্যাপ্লিকেশন অফ রেশনালিটি, তার কনসিয়াস, তার আকল, তার বিবেক বুদ্ধিকে সে কতটুকু কাজে লাগাচ্ছে, এ ব্যাপারে সে কতটুকু সিনসিয়ার, সেইটা নির্ভর করবে যদি তার কগনিটিভ ক্যাপাসিটিতে কোনো সমস্যা না থাকে। আর তার যদি কোনো ফিজিক্যাল লিমিটেশনের কারণে তার কগনিটিভিটির সমস্যা থাকে, তাহলে সেটা ভিন্ন কথা। যাই হোক, আমাদের ইমনকে সহজে বলতে গিয়ে মাঝখানে আমি আবার নিজের কাছে কিছু বলে ফেললাম, এবং এটাই খুবই মানবিক বৈশিষ্ট্য। মানুষেরা হচ্ছে যে লজিক দিয়ে চলে না, এই সেন্সে যে লজিক হচ্ছে ওয়ান টোন, এবং মানুষ যে লজিক দিয়ে চলে সেই লজিকটা কিন্তু আমাদের যুক্তিবিদ্যার লজিক না। তোমাদের মনে আছে না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমি বলেছিলাম যে 3 ধরনের ডিসিশন: লজিক্যাল ডিসিশন, অপটিমাল ডিসিশন, আর হচ্ছে কি স্যাটিসফাইং ডিসিশন। মনে আছে? জি স্যার, আছে। এই যে মানুষ যে স্যাটিসফাইং ডিসিশন নেয়, এটা মানুষের একটা ইউনিক বৈশিষ্ট্য। এবং এই স্যাটিসফাইং ডিসিশন নেওয়ার ক্ষেত্রে মানুষের যে সাবজেক্টিভিটি, সেটা একটা বিরাট রোল প্লে করে। ওকে, এই কনটেক্সটটা কে ঠিক করবে? কথার কথা, এই কনটেক্সটটা ঠিক করবে আমাদের কমন সেন্স। এবং এই যে দেখো যে কমন সেন্স বলা হচ্ছে, কমন সেন্স হচ্ছে কি, তাহলে মানুষের যদি সেন্স যদি ইকুয়াল না হইতো, তাহলে কমন সেন্স বলা হচ্ছে কেন? কমন সেন্স ইজ নো physical organ or physical organ sense. Common sense is the combination of all the senses যেগুলো আমরা আসলে কাজ করি। এনিওয়ে, এরপরে ফার্স্ট অর্ডার লজিক এর সম্বন্ধে বলা হয়েছে যে সেখানে একটা আর্গুমেন্ট স্ট্রাকচার যদি কিরকম হয়। সক্রেটিস ইজ এ ফিলসফার, তাহলে Socrates could have been a philosopher. তো মাহফুজ, জি স্যার, শুনছি আপনাকে। আচ্ছা, ফার্স্ট অর্ডার লজিকের দৃষ্টিতে এই আর্গুমেন্ট স্ট্রাকচারটা কি ভ্যালিড হবে? কথাটা কি তাই বলা হচ্ছে? তোমার তাই মনে হয়? না স্যার, ফার্স্ট অর্ডার লজিকের ভিত্তিতে এটা ভ্যালিড হবে না, কারণ স্যার ফার্স্ট অর্ডার লজিকে যদি আমরা প্রেডিকেটটা দেখি, এখানে হচ্ছে এ ফিলোসফার ধরে নেওয়া হয়েছে, কিন্তু আবার সেকেন্ড সেন্টেন্সে বলা হয়েছে যে কুড হ্যাভ বিন এ ফিলোসফার। তাহলে এটা ভ্যালিড হচ্ছে না স্যার ফার্স্ট অর্ডার লজিকের ভিত্তিতে। তো এটা ভ্যালিড হচ্ছে কোন ধরনের লজিকে? তাহলে মডেল লজিকে। মডেল লজিকে। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে মানে লজিকের মানে কোন ধরনের লজিক এর আলোচনা আমি করছি এবং আমি একটা ভ্যালিডিটি ক্লেম করছি, সেটা আমাকে বুঝতে হবে। জি স্যার। তাহলে মডার্ন লজিক, এখানে যে বাক্যটা দেখো, মডার্ন লজিক যে ধরনের, আমি একটা হাইলাইট করে দিই। ওকে, মডার্ন লজিক যেভাবে একটা কিছুকে ডিল করে, ফার্স্ট অর্ডার লজিক সেভাবে ডিল করে না। ওকে, এখন তুমি যদি একটা চিন্তা করো যে what is the case, could be the case, whatever is essential must actually be essential, সেই দৃষ্টিতে তুমি যদি দেখো, এটা কিন্তু ভ্যালিড আর্গুমেন্ট হবে। ওকে, অ্যাকর্ডিং টু মডার্ন লজিক। মাহফুজ, এম আই রাইট? জি স্যার। বাট তোমার ফার্স্ট অর্ডার লজিকে ব্যাপারটা কিন্তু সেরকম থাকবে না। ফার্স্ট অর্ডার লজিক অনুসারে সেটা ইনভ্যালিড হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা সক্রেটিস ইজ এ ম্যান, সক্রেটিসের জন্য আমরা এ ঠিক করলাম একটা সিম্বল হিসেবে। সক্রেটিস ফিলসফার জন্য এফ, কুড হ্যাভ বিন এ ফিলসফারের জন্য জি। এবার যদি ঠিক করি, তাহলে মডার্ন লজিক আমরা ঠিক করতে পারি যে সক্রেটিস ইজ এ ম্যান, দেয়ারফর সক্রেটিস কুড হ্যাভ বিন এ ম্যান।
Okay, Socrates is a philosopher, therefore Socrates could have been a philosopher. আচ্ছা, এরপরে যদি আমরা যদি এসেনশিয়ালি এ পারসন এটুকুর জন্য যদি আমরা এই সিম্বল ধরি এবং পারসনের জন্য যদি আই ধরি, তাহলে আমরা বলতে পারি যে সক্রেটিস ইজ এসেনশিয়ালি, এটাকে আমরা এভাবে রিড করতে পারি যে সক্রেটিস ইজ এসেনশিয়ালি এ পারসন, therefore Socrates is a person. It is clear from just looking at them, those arguments forms are not valid. Those arguments are not valid according to what form of logic? Mahfuz. স্যার ফার্স্ট অর্ডার লজিক। According to first order logic. When logical systems fail to, এই কথাটা কিন্তু ঠিক লজিক না, এটা ফিলসফি অফ লজিক যে ব্রাঞ্চটা আছে, এই কথাগুলা মানে অনেকটা সেটারই কথা, যে কথাগুলোকে আমি এখন একটা হাইলাইট করলাম। When logical systems fail to perspicuously translate, এই যে perspicuously মানে কনভিনসিংলি, কে কনভিন্স হবে? আমি, নোয়ার দ্য সাবজেক্ট, ওকে, আমার যে ইনটুইশন বা কমন সেন্স আছে সেটা দিয়ে, বা আমার যে রিজনিং আছে। When logical systems fail to perspicuously translate what we want them to translate, what we want them, আমরা কি চাই? তোমরা ইয়াতে পড়েছো, তোমরা এপিস্টেমোলজির কোর্সে পড়ছো যে মানে আমাদের কাছে মনে হয় যে এটা জ্ঞান হবে না, এটা লাকি গেস হবে। আমাদের কাছে মনে হয় যে হ্যাঁ এটা জ্ঞান হবে। তা আমাদের কাছে কেন মনে হয়? ওকে, আমি এখন মাহফুজের একটা ছবি দেখলাম, ছবি দেখে আমার কাছে মনে হলো হ্যাঁ এটা মাহফুজের। আমি আরেকটা ছবি দেখলাম, দেখানো হলো মাহফুজের ছবি বলে ক্লেম করা হলো, কিন্তু আমি কনভিন্স হলাম না যে না এটা মাহফুজ হয় নাই। তাহলে কেন জাস্টিফাইড ট্রু বিলিফ হলে আমি অনেক ক্ষেত্রে বলি যে হ্যাঁ এটা জ্ঞান হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে জাস্টিফাইড ট্রু বিলিফ তিনটা কন্ডিশন ফুলফিল করা সত্ত্বেও কেন আমি আসলে কনভিন্স হই না? তাহলে মাহফুজকে যদি আমি আগে থেকে না চিনতাম, কোন একটা ছবি দেখে আমি কিভাবে কনফার্ম করলাম হ্যাঁ এটা হচ্ছে মাহফুজ? অথবা কিভাবে আমি অবজেকশন দিলাম যে না এটা মাহফুজ নয়? ওকে, তো এই কথাগুলো সিগনিফাই করে ওই কথাটা যে নলেজ ইজ গিভেন। তোমাদেরকে বলেছি নলেজ ইজ গিভেন, এরপরে কয়টা ডট? তিনটা। চারটা। তিনটা ডট দিয়ে একটা ড্যাশ বুঝাবে, এরপর আছে একটা ফুল স্টপ। Knowledge is given by God, knowledge is given by nature, knowledge is given by teacher, knowledge is given by so and so. ওকে, তাহলে নলেজ যদি গিভেন হয়, আমার সাবজেক্টিভিটি কোথায় যাবে? এটা নলেজ কেন হবে? দেখো আমি মেটাফিজিক্সের আলোচনার মধ্যে এপিস্টেমোলজি শুরু করে দিয়েছি, আসলে কিন্তু মেটাফিজিক্স এপিস্টেমোলজি একটার সাথে একটা কিন্তু কানেক্টেড। এজন্য বলা হয় যে এম এন্ড ই, এম ফর মেটাফিজিক্স, ই ফর এপিস্টেমোলজি, দুটো একসাথে। স্যার তো তো দেখো যে এখন যদি গড বা নেচার বা টিচার বা কেউ যদি আমাকে দিয়ে দেয়, তাহলে আমার সাবজেক্টিভিটি কোথায় গেল? এবং আমার সাবজেক্টিভিটি দিয়ে যদি আমি ওন না করি, আমার কাছে তো 2+2=4 হবে না। ওকে, 2+2=4 আমি কেন সঠিক বলে মনে করি, অবজেক্টিভ মনে করি? বিকজ আমার কাছে এটা মনে হয়, কিন্তু এটা আমি নিজে উইশফুলি থিঙ্ক করে ক্রিয়েট করি না। ইট ইজ অবজেক্টিভলি আউট দেয়ার, এপিস্টেমিকলি অ্যাট লিস্ট। হ্যাঁ, তো knowledge is given means the basic structure of knowledge is given, the basic laws of thoughts are given. এই যে আমরা লজিক্যালি ইম্পসিবল বলছি যে রাউন্ড স্কোয়ার হচ্ছে লজিক্যালি ইম্পসিবল, 2+2=5 এটা হচ্ছে লজিক্যালি ইম্পসিবল। কেন আমরা বলি? বিকজ আমাদের ভিতরে একটা কিছু কাজ করে যেটা বলে যে হ্যাঁ এটা হচ্ছে এইভাবে, এটা হচ্ছে ওভাবে। আমার চোখের দৃষ্টি যদি ঠিক থাকে, তাহলে লুকিং এট এ thing which was supposed to be, মানে এই যে আমাদের নেসেসিটির কথা এখানে চলে আসে, which is logically given the set of rules of মানে nature, এটা it could have been, it must have been yellow। তাহলে আমার চোখের দৃষ্টি যদি ঠিক থাকে, ঘরের যে আলো সেটা যদি ন্যাচারাল আলো হয়, তাহলে I must see it as yellow. I cannot convince myself
something is not yellow when I see it as yellow in a normal condition. ওকে, তাহলে আমার এক্সপেরিয়েন্সটা আমার কাছে ইরেসিস্টেবল, তেমনি করে আমার যে লজিক্যাল স্ট্রাকচার আছে সেটাও কিন্তু মানে ইন এ সেন্স ডগমেটিক, ইন এ সেন্স ইরেসিস্টেবল। আই ক্যানট বাট টু অ্যাকসেপ্ট ইট। ওকে, তাহলে লজিক্যাল কোনো সিস্টেম যখন আমাদেরকে মানে ইয়ে হবে না, আমাদের কাছে কনভিন্সিং মনে হবে না, কারেক্ট মনে হবে না, তখন আমরা কি করব? নতুন সিম্বল অ্যাড করব, নতুন রুল অ্যাড করব, যাতে করে সেটা আমরা যেভাবে চাচ্ছি সেভাবে মিলে। ওকে, তাহলে আমরা যেভাবে চাচ্ছি সেভাবে মিলে, তাহলে আমি কি নতুন কোনো জ্ঞান পাইলাম? আসলে নতুন কোনো জ্ঞান আমরা পাই না, বরং আমরা সেই জ্ঞানটা পাই যে জ্ঞান পাওয়াটা ছিল আমাদের জন্য সম্ভাব্য, আমাদের চেষ্টার মাধ্যমে সেটাকে আমরা অ্যাকচুয়ালাইজ করে নিই। ওকে, আচ্ছা, ফর ইনস্ট্যান্স যে আমরা কি করি, প্রপোজিশনাল লজিক থেকে আমরা প্রেডিকেট লজিকে যাই। ইন প্রপোজিশনাল লজিক দ্য ফলোইং আর্গুমেন্ট, সেটাকে আমরা যদি সক্রেটিস ইজ এ ম্যান, অল ম্যান আর মর্টাল, এটাকে সক্রেটিস ইজ মর্টাল, এটাকে পি এন্ড কিউ দেয়ারফর আর, এই ফরম্যাটে বলি, এটা ইনভ্যালিড ফর্ম অফ আর্গুমেন্ট হচ্ছে। মাহফুজ, উড ইউ প্লিজ এক্সপ্লেইন ইট, why it is invalid? স্যার কারণ স্যার এখানে আমরা স্যার সম্পূর্ণ যে সেন্টেন্স আছে, সক্রেটিস ইজ এ ম্যান, এখানে হচ্ছে পি, অল ম্যান আর মর্টাল, এখানে হচ্ছে কিউ, দেন আর। তো এখানে স্যার সক্রেটিস ইজ এ ম্যান এবং অল ম্যান আর মর্টাল, তো মর্টাল এবং ম্যানটাকে স্যার এখানে কোয়ান্টিফাই করা হয়েছে অন্য সেন্সে, বাট আমি যে রিপ্রেজেন্ট করতেছি কনক্লুশন দিয়ে আর, এটাকে কিন্তু স্যার সুস্পষ্টভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে না, যার ফলে এটা ইনভ্যালিড হচ্ছে। তাহলে এখানে তুমি যেটা বলতেছো মূল কথাটা হচ্ছে কোয়ান্টিফিকেশন। জি স্যার, কোয়ান্টিফিকেশন অফ ম্যান উইথ মর্টালিটি, মর্টালিটি, মানে এই কোয়ান্টিফিকেশনটা প্রপার হচ্ছে না ইয়েস স্যার, অ্যাকর্ডিং টু প্রপোজিশনাল লজিক। প্রপোজিশনাল লজিক। আচ্ছা আচ্ছা, অন্যরা যারা শুনছো তোমরা তো এগুলো ফলো করছো এই কথাগুলো, তাই না ইমন? হ্যাঁ জি স্যার। আচ্ছা, reasons exactly like this led to the creation of predicate logic. এর জন্য predicate logic এর কথা বলা হচ্ছে, where the argument gets translated as একটা ভ্যালিড ফর্মে হবে কিভাবে? মাহফুজ, would you read it? Socrates is a philosopher. মাহফুজ কি আছো নাকি? স্যার শুনতে পাইনি স্যার, নেটের প্রবলেমের কারণে। আচ্ছা আচ্ছা, এই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যালো, স্যার শুনতে পাচ্ছেন আমাকে? এখন শুনতে পাচ্ছি। তুমি Hello? স্ক্রিনটা দেখতে পাচ্ছ? স্যার শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। হ্যালো, মাহফুজের নেটওয়ার্কে শুনছি। সমস্যা করতেছে। হ্যাঁ, নেটওয়ার্ক সবচেয়ে ভালো হলো নাসরিন নেটটা, তাই না? না, আমারটাও মাঝে মধ্যে সমস্যা করে। আচ্ছা আচ্ছা, মাহফুজ, আর ইউ লিসেনিং টু আস? জি স্যার শুনতে পাচ্ছি এখন। আচ্ছা, আমরা যে প্রথমে যে সিম্বল গুলো ঠিক করেছিলাম, যে এ ফর সক্রেটিস, এফ ফর ফিলোসোফার, জি ফর কুড হ্যাভ বিন এ ফিলোসোফার। Would have been a philosopher. Yes sir. রাইট, তাহলে আমরা এটাকে যদি এভাবে যদি ফর্ম করি আর্গুমেন্টটাকে, এটাকে তুমি রিড আউট করবা না নাকি আমি করব? একটু করবা? স্যার আপনি রিড আউট করেন স্যার, আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে এখানে। Socrates is a philosopher. Okay, Socrates is a philosopher. তাহলে আমরা যদি যে একটা ইউনিভার্সাল এক্স যদি হয়, ওকে, তাহলে ফিলোসোফার এক্স এটা হলো কুড হ্যাভ বিন এক্স। ওকে, তাহলে যদি হয়, তাহলে এটাকে আমরা যদি এভাবে বলতে পারি যে মানে এই এক্স এর জায়গায় আমি যদি এ বসাই, তাহলে আমি বলতে পারি যে সক্রেটিস কুড হ্যাভ বিন এ ফিলোসোফার। এখন মডেল আর্গুমেন্টের দৃষ্টিতে এটা ভ্যালিড। তাহলে প্রেডিকেট লজিকের মধ্যে জিনিসটাকে আমরা ভ্যালিড করতে গেলে আমাদেরকে নতুন সিম্বল ব্যবহার করতে হবে। এই নতুন সিম্বল এর ক্ষেত্রে দুইটা সিম্বলের প্রস্তাবনা এখানে করা হয়েছে। একটা হচ্ছে যে ডায়মন্ড সিম্বল, আরটা হচ্ছে যে স্কয়ার সিম্বল। ডায়মন্ড সিম্বলকে আমরা বলছি পসিবিলিটি অপারেটর,
তাহলে এটা যখন কোন একটা প্রপোজিশন আগে হবে তখন এগুলো পসিবিলিটি। আর আমরা যখন এরপর আমরা বলেছি যে এখানে আরেকটা যে বক্স সিম্বলটা স্যার বক্স সিম্বল হচ্ছে যে নেসেসিটি নেসেসিটি অপারেটর। ওকে, তাহলে এখানে বক্স না দিয়ে যদি ডায়মন্ড দেওয়া হইতো তাহলে কি হইতো, যে সেটা মানে নেসেসিটি না বোঝাইয়া পসিবিলিটি বুঝাইতো। সেটা পসিবিলিটি বুঝাইতো। ওকে, এই হচ্ছে স্যার এটা বোঝার জন্য স্যার আমার কাছে স্যার একটা চার্ট আছে স্যার, আমি কি স্ক্রিন শেয়ার করতে পারবো? আপনি যদি এটা ব্যাখ্যা করতেন তাহলে আমাদের হ্যাঁ সবার তুমি জন্য স্ক্রিন সুবিধা শেয়ার হতো। করো করো, আমি আমি তোমাকে পারমিশন দেয়া আছে। জি স্যার, জি। আপনি বুঝাই দিয়েন, আমাদের সবার জন্য সুবিধা হবে সেটা স্যার। জি, স্যার দেখা যাচ্ছে কি স্যার? ডাবল ক্লিক। হ্যাঁ এখন আসছে, এখন আসছে। হ্যাঁ জি স্যার, এই যে হ্যাঁ এটা স্যার। হ্যাঁ, নেসেসিটি, পসিবিলিটি, অ্যানালাইটিসিটি, কন্টিনজেন্সি, ইম্পসিবল, এটা চমৎকার। কোথায় পেয়েছো? স্যার এটা মডেল লজিক বুঝতে গিয়ে স্যার আমি একটা জায়গায় স্যার এটা মানে পেয়েছি আর কি স্যার। খুবই চমৎকার। তাহলে স্ক্রিনের শেয়ারটা তো আমাদের এখানে রেকর্ডে চলে আসলো। মোরওভার তুমি আমাকে এটা পাঠাবে আর তোমাদের গ্রুপেও তোমরা শেয়ার করবে, ওকে স্যার। যাতে করে আমরা পরবর্তী ক্লাসে এটা আবার একটু রিভিউ করে নিতে পারি। হ্যাঁ, এই আর ওকে স্যার। হ্যাঁ স্ক্রিন, আচ্ছা এটা থাকলো। আর ওকে, ও তুমি ছবি চেঞ্জ করছো, কিন্তু আগের ছবিটা ভালো ছিল। আচ্ছা ঠিক আছে স্যার, এটাই দিব, আগেরটাই দিব। এনিওয়ে, ইয়াতে হ্যাঁ এটা স্যার অফ আমি করে। কি হ্যাঁ আমি কি স্টপ করব স্যার? হ্যাঁ করতে পারো। ওকে স্যার। ওকে, তাহলে আমাদের তোমরা তো আগেই সময় বেঁধে দিছো। আমি আসলে প্রথমে তো তোমাদের ক্লাসগুলো শুরু করেছিলাম 1.5 ঘন্টা হিসেবে, অফলাইনে ক্লাসের মতোই। তোমরা তো বলছো যে 1 ঘন্টার বেশি ক্লাস না নেওয়ার জন্য। সে 1 ঘন্টার সময়ের আমাদের আর সময় বেশি বাকি নেই, 2 মিনিটের মতো আছে। তো আজকে ক্লাসে উপস্থিতি তো এমনি কম। কেন কম বা ইত্যাদির দিকে আমি না যাই, যারা উপস্থিত ছিলে, তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে, নিশ্চয়ই প্রশ্ন আছে। নিক্সনকে তো ক্লাসের মধ্যে আমি বহুদিন আগে পাইছি, ইদানিং পাইনি। নিক্সন কি আমাকে শুনতে পাচ্ছ? ও যেখানে থাকে স্যার নেটওয়ার্কের প্রবলেম স্যার। প্রান্ত বণিক, আমি একজনকে দেখতে পাচ্ছি। আমি গতকালকে মাস্টার্স এর পরীক্ষায় দেখলাম যে প্রান্ত বড়ুয়া একজন আছে। কি দুজন কি একই না আলাদা? একই সাথে 4th ইয়ার এবং মাস্টার্স এ কিভাবে থাকে? এখানে এই যে 17-10-51-73, তোমার নাম লেখো নাই। সামনের ক্লাসে ঢুকলে ওই রিনেম করে নামটা এবং আইডিটা দুইটাই লিখে দিও আর কি, তাহলে সুবিধা হয়। অ্যাটলিস্ট নামটা, আইডি তো তোমরা পরবর্তীতে কালেক্ট করো, আমার জন্য নামটা হলে আইডেন্টিফাই করতে সুবিধা হয় আর কি। হ্যাঁ, এই শান্তনা কামাল, জিসপা। স্যার ওর নাম শান্তানা কামাল, নট শান্তনা কামাল না। শান্তানা। জি স্যার। ওহো, দেখছো দেখছো, আমি তো ভুল করছি। আচ্ছা, শান্তানা কামাল। জিসপা কি শুনছো আমাকে? জিসপার যে নতুন কবিতার বই বের হয়েছে ইংরেজিতে, ও তো কঠিন লেখে, মাঝে মাঝে আমি পড়ার চেষ্টা করি। তো যাই হোক, আমাদের ক্লাসের রিভিউটা আর হলো না। আজকের ক্লাসের রিভিউটা তাহলে আমরা পরবর্তী ক্লাসে করব। তাহলে আশা করি তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আগামী রোববারে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো।